হ্যালো স্টুডেন্টস, জেড ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমরা যে ইতিহাসের সিরিজটা চালু করেছিলাম, যেটা বলেছিলাম প্রাচীন যুগের ইতিহাস থেকে ভারতের স্বাধীনতা অবধি প্রত্যেকটা টপিক আমরা কভার করব। তো এটা ফার্স্ট পার্ট তো এসছে, যেটাই আমরা বৈদিক যুগ অবধি কিন্তু আমরা কভার করেছি, প্রস্তর যুগ থেকে বৈদিক যুগ অবধি। এবার এই ভিডিওতে কিন্তু আমরা কভার করব তোমার বুদ্ধিজম এবং জৈনিজম থেকে শুরু করে মৌর্য সাম্রাজ্য অবধি পুরোটা কভার করব এই ভিডিওতে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সবার প্রথমে জৈন ধর্ম বা জৈনিজম থেকে আমরা স্টার্ট করি। জৈন ধর্ম সম্পর্কে প্রথমে একটু শর্টে জেনে নিই কী ব্যাপারটা। জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু মহাবীর, বর্ধমান মহাবীরকে ধরা হয়। কিন্তু জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কিন্তু হলো ঋষভনাথ। কিন্তু জৈন ধর্মের তোমার প্রকৃত প্রতিষ্ঠাতা ধরা হয় বর্ধমান মহাবীরকে, যিনি ছিলেন 24তম এবং শেষ তীর্থঙ্কর জৈন ধর্মের। আর তার জন্ম হয়েছিল 540 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান বিহারের যে বৈশালী এরিয়া রয়েছে তার কুণ্ডল গ্রামে কিন্তু 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের জন্ম হয়েছিল। তার মৃত্যু হয়েছিল 468 বিসি বা খ্রিস্টপূর্বাব্দে বিহার শরীফের পাবাপুরী অঞ্চলে। আর 72 বছর বয়সে কিন্তু তিনি তার মৃত্যু হয়। 72 বছর বয়সে তার মহাবীর মৃত্যু হয়। আর তার পিতার নাম ছিল সিদ্ধার্থ, যিনি ক্ষত্রিয় ছিলেন, একজন ক্ষত্রিয় রাজা ছিলেন। তার পিতা সিদ্ধার্থ, আর তার মাতার নাম ছিল ত্রিশালা। আর 30 বছর বয়সে কিন্তু মহাবীর গৃহত্যাগ করে। কার সাথে? মক্খালিপুত্র ঘোষাল বা গোসালের সাথে কিন্তু তিনি গৃহত্যাগ করে 30 বছর বয়সে। আর এই মক্খালিপুত্র ঘোষালাই কিন্তু পরে গিয়ে আজীবিকা সেক্ট বা আজীবিকা ধর্মের কিন্তু প্রতিষ্ঠা করে মক্খালিপুত্র ঘোষাল। ঠিক আছে, যারা ফেটালিস্ট, মানে খুব ভাগ্যের ওপর যারা খুব বিশ্বাস করে, ভাগ্যে যা লেখা আছে, কপালে যা লেখা আছে তাই হবে, এরকম কিন্তু বিশ্বাস করে কারা? আজীবিকা সম্প্রদায়ের লোকেরা। তো মক্খালিপুত্র ঘোষাল কিন্তু ছিল এই আজীবিকা সেক্টের প্রতিষ্ঠাতা। আর মহাবীর জৈন কিন্তু এই মক্খালিপুত্র ঘোষালের সাথে 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিল। আর গৃহত্যাগের সময় কিন্তু মহাবীর জৈন পারমিশন নিয়েছিল তার তার থেকে বয়সে বড় যেই দাদা, তার থেকে কিন্তু তিনি পারমিশন নিয়েছিলেন। আর 42 বছর বয়সে জাম্বিকা গ্রামে শাল গাছের নিচে তিনি জ্ঞান লাভ করে, এনলাইটেনমেন্ট লাভ করে বা কৈবল্য লাভ করে, পরম সত্য জানতে পারে। আর তিনি প্রথম প্রবচন দিয়েছিলেন পাওয়াপুরীতে তিনি প্রথম তার প্রবচন দিয়েছিলেন। আর তার প্রথম শিষ্য হলো তার জামাই, যার নাম ছিল জামালি। ঠিক আছে, জামাই মনে রাখবে। তার মেয়ের হাজব্যান্ড জামালি কিন্তু তার প্রথম শিষ্য ছিল। আর জৈনিজমে বিশ্বাস করা হয় তো মোক্ষ লাভ বা কৈবল্য লাভের জন্য তিনটি পথে চলা দরকার, যেটা হলো সম্যক জ্ঞান, মানে সঠিক জ্ঞান; সম্যক বিশ্বাস বা সম্যক দর্শন, সঠিক বিশ্বাস বা দর্শন থাকা; আর সম্যক আচরণ, সঠিক ধরনের আচরণ করা। এই ত্রিরত্নর কথা কিন্তু জৈন ধর্মে বলা আছে। আর 5টি ব্রতর কথা বলা আছে। অহিংসা মানে জানো, কারোর প্রতি হিংসা না করা; অহিংসা, সত্য, শুধু সত্য কথা বলা; আস্তেয়, চুরি না করা; ব্রহ্মচর্য, নিজের প্রতি সংযম, যৌন সংযমতা; আর হচ্ছে অপরিগ্রহ, মানে জাগতিক জিনিস থেকে বিচ্ছিন্নতা লাভ করা। জৈন ধর্মের সেন্ট বা সাধুদের যদি দেখো, তারা কিন্তু খুবই অস্টিয়ার একটা লাইফ লিড করে। তারা জামা কাপড়ও, অনেকে আছে দিগম্বর সেক্টের যারা, তারা জামা কাপড় পরে না। আর শ্বেতাম্বরেরা কিন্তু সাদা রঙের বস্ত্র পরে। আর তারা মিনিমাম খাবার গ্রহণ করে। তারা চায় না যে তাদের কাজের জন্য পৃথিবীর মানে নেচারের ভারসাম্য ব্যালেন্স নষ্ট হোক। তো জৈন ধর্ম খুবই একটা মানে অস্টিয়ার টাইপের একটা রিলিজিয়ান, আর যেখানে নিজেদের খুব সংযমে রাখা হয়। তো জৈন ধর্মের যে 24 তীর্থঙ্কর, তাদের তালিকা দেওয়া রয়েছে এখানে। তাদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই কয়েকটাই আছে, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, ইনি খুব ইম্পর্টেন্ট এর নাম। তার আর এক নাম ছিল আদিনাথ বা ঋষভদেব। আর প্রত্যেকটি তোমার তীর্থঙ্করকে কিন্তু এক একটি পশুর সিম্বল দিয়ে কিন্তু সিম্বলাইজ করা হয়, প্রতীক দিয়ে কিন্তু সিম্বলাইজ করা হয়। যেমন ঋষভদেবের প্রতীক ছিল ষাঁড়। তারপর পার্শ্বনাথের প্রতীক কিন্তু ছিল সাপ। মহাবীর বর্ধমানের প্রতীক ছিল সিংহ। তিনি ছিলেন 24তম বা শেষ তীর্থঙ্কর জৈন ধর্মের। এবার প্রথম তীর্থঙ্কর যিনি ঋষভদেব, এবার 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। এদের নাম কিন্তু ঋগ্বেদে পাওয়া যায়, তাই এদের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও অরিস্টেন মেয়ের নামও মনে রাখতে হবে, যার প্রতীক ছিল শঙ্খ। অজিতনাথ হাতি। ঠিক আছে, এই কটা মনে রাখতে হবে। তবে তোমরা যদি
চাও, মানে কখন কোয়েশ্চেন হার্ড হয়ে যাবে কেউ জানে না, তখন কিন্তু 15, 16, 17 এদের নামও এই সমস্ত তীর্থঙ্করের নামও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো লিস্টটা একবার দেখে নিও। তারপরে আমরা চালু করি বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্ম থেকে, বুদ্ধিজম থেকে কিন্তু খুব প্রশ্ন এসেছে 2025-এ। বৌদ্ধ ধর্ম কিন্তু চালু হয়েছে গৌতম বুদ্ধই কিন্তু এই বৌদ্ধ ধর্মর প্রতিষ্ঠাতা। আর গৌতম বুদ্ধ কিন্তু শাক্য বংশ বা শাক্য ক্ল্যান থেকে কিন্তু বিলং করতো। সেই জন্য তার নাম কিন্তু আরেক নাম শাক্যমুনি। এবং গৌতম বুদ্ধের আরেকটা নাম আছে তথাগত। তার জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে বিহারের নেপালের লুম্বিনী শহরে, লুম্বিনী এলাকায়। তার মৃত্যু হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে বিহারের কুশীনগরে। আর তার মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণা। তার শৈশব নাম বা আসল নাম কিন্তু ছিল সিদ্ধার্থ। আর তার পিতার নাম ছিল শুদ্ধোধন। আর মাতার নাম ছিল মহামায়া, যিনি ছিলেন কলিয়া ক্ল্যান থেকে বিলং করতেন। মহামায়া তার মাতা। আর তার সৎমা ছিলেন, সৎমা এবং মাসি ছিল মহাপ্রজাপতি গৌতমী, যিনি তার প্রথম শিষ্যা হন এবং প্রথম বৌদ্ধ ভিক্ষুণী হন কিন্তু এই মহাপ্রজাপতি গৌতমী। তার স্ত্রীর নাম ছিল যশোধরা আর পুত্রের নাম ছিল রাহুল। 29 বছরে তিনি গৃহত্যাগ করেন। মহাবীর কিন্তু গৃহত্যাগ করেছিল 30 বছরে, আর বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করে জ্ঞান লাভ করেন তিনি বোধগয়া, বিহারের বোধগয়ার উড়ুবেলাতে, যেটা নিরঞ্জনা নদীর পাশে অবস্থিত। নিরঞ্জনা নদীর পাশে উড়ুবেলাতে একটা বোধি বৃক্ষের নিচে কিন্তু 49 দিনের গভীর কনস্ট্যান্ট মেডিটেশন বা গভীর ধ্যানের পর কিন্তু তিনি জ্ঞান লাভ করেন। আর তিনি তার প্রথম প্রবচন দেন কিন্তু সারনাথে, যেটা বারাণসীতে অবস্থিত। সারনাথে কিন্তু প্রথম প্রবচন দেন। আর তার প্রথম প্রবচনকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। বুদ্ধিজমে কিন্তু 4টি আর্য সত্যকে মানা হয়। 4টি আর্য সত্য কি? দুঃখ আছে, আমাদের জীবনে দুঃখ আছে, এটা একটা সত্য। দুঃখের কারণও আছে, এটাও একটা সত্য। আর দুঃখ নিরোধ করা যায়, এটাও সঠিক, এটাও সত্য। আর দুঃখ নিরোধের পথও আছে, এটাও সত্য। আর এই দুঃখ নিরোধের পথ কি? দুঃখকে দূর করার পথ কি? অষ্টাঙ্গিক মার্গ, 8টা পথ। এই 8টা পথে কী কী রয়েছে? সম্যক দৃষ্টি, সঠিক দৃষ্টি, যা দেখবো সঠিক জিনিস দেখবো। সম্যক বাক্য, মুখ থেকে যা শব্দ বেরোবে, যা কথা বেরোবে, সব যেন সঠিক হয়, ভালো হয়। সম্যক জীবিকা, ঠিকঠাক এবং সৎ জীবিকা নির্বাহ করা। সম্যক স্মৃতি, বাজে স্মৃতি ভুলে গিয়ে শুধু ভালো স্মৃতিকে মনে রাখা, মানে বাজে স্মৃতিটা চারণ না করা, শুধু ভালো যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোরই স্মৃতি রাখা। সম্যক সংকল্প, ঠিকঠাক সংকল্প নেওয়া। সম্যক কর্ম, ঠিকঠাক কাজ করা। সম্যক প্রচেষ্টা, ঠিকভাবে প্রচেষ্টা করা। আর সম্যক সমাধি, এভাবে করতে করতে সব কিছু ঠিকভাবে করলে একটা সঠিকভাবে তুমি সমাধিও নিতে পারবে। এটাকেই বলা হয়েছে সম্যক সমাধি। তো এই হলো বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ আর 4টে আর্য সত্য। দেখো, 29 বছর বয়সে বুদ্ধ যে গৃহত্যাগ করেছিলেন তাকে কিন্তু কী বলা হয়? মহাবিনিষ্ক্রমণ বলা হয় বুদ্ধের গৃহত্যাগকে। তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। তারপর নির্বাণা, 35 বছর বয়সে গয়ায় নিরঞ্জনা নদীর তীরে যিনি যে জ্ঞান লাভ করে তাকে নির্বাণা বলা হয়। আর সম্বোধি বা সমাধি, ধ্যান শুরু করার 49তম দিনে তিনি জ্ঞান প্রাপ্ত হন, তো সেটাকে বলা হয় সম্বোধি। আর তিনি ফার্স্ট সারমন বা প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন বিহারের সারনাথে, যাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আর সবথেকে বেশি উপদেশ কিন্তু দিয়েছেন তিনি সারাবস্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট। সারাবস্তি বা শ্রাবস্তিতে কিন্তু তিনি সবথেকে বেশি উপদেশ দিয়েছেন। আর বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা, যেগুলো ইম্পর্টেন্ট ঘটনা, সেগুলোকে কিন্তু এক একটা প্রতীক দিয়ে ডিনোট করা হয়। দেখো, বুদ্ধ ধর্মেও কিন্তু দুটো সেক্ট রয়েছে, একটা হিনজান, একটা মহাযান। তো একটা সেক্ট বিশ্বাস করে তোমার বৌদ্ধের নিরাকার রূপে, আর একটা সেক্ট কিন্তু বৌদ্ধের সাকার রূপে বা মূর্তি পুজো করে, মূর্তিতে বিশ্বাস করে। তো আগে কিন্তু প্রথম দিকে বুদ্ধকে কিন্তু নিরাকার রূপেই পুজো করা হতো। আর তখন কিন্তু তার এই যে সমস্ত ঘটনাগুলো রয়েছে জীবনের, সেগুলোকে কিন্তু একটা প্রতীক দিয়ে ডিনোট করা হতো। তো সেগুলো সম্পর্কে জেনে নিয়ে দেখো আসো। বার্থ বা তার জন্মকে দেখানো হয় লোটাস, পদ্মফুল, এলিফ্যান্ট এবং বুল বা ষাঁড় দিয়ে। আর গ্রেট ডিপার্চার বা গৃহত্যাগকে কিন্তু দেখানো হয় হর্স বা ঘোড়া দিয়ে। তার এনলাইটেনমেন্ট বা নির্বাণ বা জ্ঞান লাভকে দেখানো হয় বোধি ট্রি দ্বারা বা অশ্বত্থ গাছ দ্বারা। ফার্স্ট সারমন, প্রথম ধর্মোপদেশকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, তাই সেটা হুইল বা ধর্মচক্র, ধর্মের চাকা দিয়ে দেখানো হয় কিন্তু তার ফার্স্ট সারমনকে। আর ডেথ বা মৃত্যু, তার মৃত্যুকে দেখানো হয় স্তূপা বা ফুটপ্রিন্ট, স্তূপ এবং পদচিহ্ন দ্বারা তার মৃত্যুকে দেখানো হয়। তারপর বুদ্ধিস্টদের যে সমস্ত ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো প্রধানত পালি ভাষায় রচিত। আর বুদ্ধের
পাঁচজন প্রধান শিষ্য ছিল, তারা হলো অশ্বজিৎ, উপালি, মোগলানা, সারিপুত্র আর আনন্দ। আর তার সমসাময়িক রুলার, কন্টেম্পোরারি রুলার ছিল বিম্বিসার আর উদয়ন। এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তার সমসাময়িক রাজা ছিল বিম্বিসার আর উদয়ন। বৌদ্ধ পরিভাষা সম্পর্কে একটু দেখে নিই। বৌদ্ধিস্ট টার্মিনোলজি: দুঃখা মানে সাফারিং, কষ্ট, বা সাফারিং আর আনস্যাটিসফ্যাক্টরিনেস মানে কষ্ট বা অস্বস্তি, এটাই হচ্ছে কি দুঃখ। অনিচ্ছা বা অনিত্যা, যেটাকে বলা হতো ডক্ট্রিন অফ ইমপারমানেন্স, সব কিছুই পরিবর্তনশীল, সেটাকে বলা হতো অনিচ্ছা বা অনিত্যা। তারপর অনাত্মা বা অনাত্মন, এটাকে বলা হতো দ্য কনসেপ্ট অফ নন সেলফ, স্থায়ী আত্মার অনুপস্থিতিকে বলা হতো অনাত্মা বা অনাত্মন, মানে তারা বিশ্বাস করতো কারণ কোনো স্থায়ী আত্মা নেই, সবাই কিন্তু আমরা একই। তারপর হলো প্রতীত্য সমুৎপাদ। প্রতীত্য সমুৎপাদের মানে হলো কার্যকরণ তত্ত্ব বা আশ্রিত উৎপত্তি, মানে সমস্ত যা কিছু হচ্ছে তার পেছনে একটা কার্য আছে, মানে একটা কারণ আছে, সেটাই হচ্ছে প্রতীত্য সমুৎপাদ। তারপর হলো নির্বাণ, দ্য আলটিমেট গোল, আমাদের পরম লক্ষ্য হলো নির্বাণা প্রাপ্ত করা, মানে প্রকৃত সত্যটাকে জানা, যাতে আমরা পুনর্জন্মের চক্র থেকে, জন্মমৃত্যুর যেই চক্র, সেটা থেকে মুক্তি লাভ করতে পারি। আর হলো সংসার, দ্য বিগিনিংলেস সাইকেল অফ বার্থ, এক্সিস্টেন্ট অ্যান্ড ডেথ, মানে জন্মের পর আমাদের যে মানব অস্তিত্ব, সেই অস্তিত্ব, এবং মৃত্যুর পর আবার জন্ম, এই যে একটা অনন্ত চক্র চলছে, সেটাকেই বলা হয় সংসার। আর তারপর হলো মেত্তা বা মৈত্রী। মৈত্রী মানে হলো ফেলো ফিলিংস অর লাভিং কাইন্ডনেস, সহমর্মিতা, মৈত্রী বা বন্ধুত্ব, এটাকে বলা হয় মেত্তা বা মৈত্রী। তারপর হলো অহর্ত, আ পার্সন হু হ্যাজ অ্যাটেইন নির্বাণা, যিনি নির্বাণা লাভ করেছেন, পরম সত্য জানতে পেরেছে, তাকে বলা হয় অহর্ত। তারপর হলো বোধিসত্ত্ব, আ বিং হু সিক্স এনলাইটেনমেন্ট ফর দ্য সেক অফ অল, সকলের মঙ্গলের জন্য যে বোধ অন্বেষণ করে বা সত্যকে জানে, তাকে বলা হয় বোধিসত্ত্ব। তারপর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ সম্মেলন। 4টি প্রধান বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটা সম্পর্কে জেনে নিই। প্রথম ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল রাজগিরিতে, সেই সময় পৃষ্ঠপোষক রাজা ছিলেন অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় কিন্তু প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল আয়োজিত হয়েছিল। আর এই সময় চেয়ারম্যান ছিল, অধ্যক্ষ ছিল মহাকাশ্যপ। আর কী হয়েছিল, আউটকাম ছিল বিনয় আর সূত্র পিটক কিন্তু কম্পাইল করা হয়েছিল। বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধম্ম পিটক হলো বুদ্ধিস্টদের 3টি হোলি বুক। তারপরে যে সেকেন্ড কাউন্সিল হয়েছিল বৈশালীতে, যেটার কিং বা পৃষ্ঠপোষক রাজা ছিলেন কালাশোক, আর চেয়ারম্যান ছিল সাবাকামি। আর এই সেকেন্ড কাউন্সিলেই কিন্তু বৌদ্ধ ধর্ম দুভাগে বিভক্ত হয়ে যায়, হিনযান আর মহাযানে। তারপরে হচ্ছে থার্ড কাউন্সিল হয়েছিল, তৃতীয় সম্মেলনী হয়েছিল পাটলিপুত্রতে অশোকের পৃষ্ঠপোষকতায়। মোগ্গালিপুত্র তিসা ছিল কিন্তু এর চেয়ারম্যান। আর অভিধম্ম পিটক কম্পাইল করা হয়, অভিধম্ম পিটক লেখা হয় এই সময়। তারপর ফোর্থ কাউন্সিল বা চতুর্থ সম্মেলন হয়েছিল কাশ্মীরের কুন্দল গ্রামে। আর এই সময় ছিল কনিষ্ক ছিল এই চতুর্থ বুদ্ধিস্ট সম্মেলনের পৃষ্ঠপোষক, আর বসুমিত্র কিন্তু ছিল এই সময় চেয়ারম্যান। আর অভিধর্ম টেক্সট কিন্তু এই সময় লেখা হয়েছিল ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে। এবার আমরা দেখে নিই বুদ্ধিস্ট আর্কিটেক্ট সম্পর্কে। বুদ্ধিস্ট আর্কিটেক্টের একটা সবথেকে, বুদ্ধিস্ট যে সমস্ত আর্কিটেক্ট বা তোমার স্থাপত্য, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু হলো স্তূপ। তারা স্তূপ আকারে নিজেদের এই স্তূপ তৈরি করতো। স্তূপ কিন্তু কার সাথে তোমার রিলেটেড, বুদ্ধের মৃত্যুর সাথে, মহাপরিনির্বাণের সাথে কিন্তু রিলেটেড বুদ্ধের এই স্তূপ। তো স্তূপের কিন্তু 3টে মেইন মানে তোমার মেইন জিনিস রয়েছে। আন্ডা বা গম্বুজ, এই গোলাকার জিনিসটা দেখছো, একে বলা হয় অর্ধ গোলাকার জিনিসটা, একে আন্ডা বলা হয়। স্তূপের সবথেকে বড় গোলাকার অংশ বুদ্ধের দেহ বা মহাবিশ্বের প্রতীক ধরা হয় একে। আর এর ভেতরে রেলিক বা অস্থি বা ধাতু রাখা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে হার্মিকা হলো এই যে স্কোয়ার জিনিসটা দেখতে পাচ্ছ, স্কোয়ার পোর্শনটা, এটাকে বলা হয় হার্মিকা। আন্ডার ওপর ছোটো বর্গাকার ঘেরা অংশ, এটা কী করে পবিত্র স্থান নির্দেশ করে, হেভেন আর হোলি রেলম নির্দেশ করে এই হার্মিকা। আর 3 নম্বর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে
বা ছত্র। হার্মিকার উপরে ছাতার মতো যে কাঠামো এটাকে বলা হয় ছাত্রা বা ছাত্র। আর সাধারণত এটা 1-3 মানে একটাও ছাতা থাকতে পারে, 3টে বা আরও বেশি ছাতাও থাকতে পারে। এটা মর্যাদা এবং সম্মানের প্রতীক। তারপর হলো স্তূপের বৈশিষ্ট্য এবার জেনে নিই ভারতে যে সমস্ত ইম্পর্টেন্ট স্তূপ রয়েছে সেগুলো সম্পর্কে। সাঁচি স্তূপ তোমরা সবাই জানো মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচি স্তূপ। তারপর হচ্ছে মহাবোধি স্তূপ যেটা বিহারের বোধগয়ায় অবস্থিত। শান্তি স্তূপ লাদাখে অবস্থিত, লাদাখের লেহতে অবস্থিত শান্তি স্তূপ। ধমেখা স্তূপ উত্তরপ্রদেশের সারনাথে অবস্থিত। অমরাবতী স্তূপ হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ড্রোডুল চোরটেন স্তূপ সিকিমে অবস্থিত। কেশরিয়া বুদ্ধ স্তূপ যেটা বিহারের চম্পারণে অবস্থিত, ভারতের বৃহত্তম স্তূপ। পিপড়াহাওয়া স্তূপ এটা উত্তরপ্রদেশে অবস্থিত, সবথেকে পুরনো স্তূপ। ভরহুত স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত, শুঙ্গ বংশের সময় তোরণ এবং রেলিং যুক্ত করা হয় এই ভরহুত স্তূপে। আর রামভার স্তূপ এটা উত্তরপ্রদেশে অবস্থিত, এটা হচ্ছে কি সেই স্তূপ যেখানে বুদ্ধের দাহ সংস্কার করা হয়েছিল। তারপর ধর্মরাজিকা স্তূপ যেটা তক্ষশিলায় অবস্থিত, মানে তক্ষশিলা হচ্ছে বর্তমান পাকিস্তানে অবস্থিত হয়তো, সরি, ধর্মরাজিকা স্তূপ তক্ষশিলায় অবস্থিত। এটা জন মার্শাল আবিষ্কার করেছিলেন এই ধর্মরাজিকা স্তূপ। তো চলো, বুদ্ধিজম এবং জৈনিজম শেষ হলো, এবার আমরা ঢুকবো মহাজনপদ এবং মগধ সাম্রাজ্যের দিকে। মহাজনপদ দেখো, তোমার কী হয়, বৈদিক যুগের পর ধীরে ধীরে কী হয়, জনসংখ্যা বাড়তে থাকে এবং জনসংখ্যা বাড়তে থাকার ফলে কী হয়, বিভিন্ন জায়গায় লোকের বসতিও বাড়তে থাকে এবং 16টা বড় জনপদ তৈরি হয়, যেগুলোকে বলা হয় মহাজনপদ, যেখানে পপুলেশন অনেক বেশি ছিল। এই 16টি মহাজনপদ সম্পর্কে আমরা জেনে নিই। আর এই 16টি মহাজনপদ সম্পর্কে কোথায় জানা যায়, বৌদ্ধ ধর্ম একটি গ্রন্থ আছে, বুদ্ধিস্ট গ্রন্থ, যার নাম হচ্ছে অঙ্গুত্তর নিকায়, এখানেও জানা যায়। আর জৈনদের একটা বুক রয়েছে ভগবতী সূত্র। এই দুটো উৎস থেকে কিন্তু আমরা মহাজনপদ সম্পর্কে জানি। আর পাণিনির যে অষ্টাধ্যায়ী রয়েছে সেখানে কিন্তু 40টি জনপদের কথা বলা রয়েছে। পাণিনি সম্পর্কে পরে পড়ব, নন্দ বংশের সময় পাণিনির উল্লেখ আসবে। আর এই যতগুলো মহাজনপদ রয়েছে তার মধ্যে কিন্তু সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল মগধ, এবং পরে কিন্তু মগধ অনেকগুলো তার আশেপাশে যে সমস্ত মহাজনপদ রয়েছে তাকে কিন্তু ক্যাপচার করে মগধ সাম্রাজ্য অনেকটা বিস্তৃত হয়ে গিয়েছিল। কেন মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ কী ছিল? সুবিধাজনক ভৌগোলিক অবস্থান, একটা খুব ভালো ভৌগোলিক অবস্থানে মগধ অবস্থিত ছিল। আর 3টে নদীর তোমার সংযোগস্থলে অবস্থিত ছিল মগধ, ফলে এখানে কৃষিকাজও খুব ভালো হতো। তারপর যেটা রাজগৃহ, মগধের যে রাজধানী ছিল রাজগৃহ, এটি 5 দিক থেকে মানে 5টি পাহাড় দিয়ে ঘেরা ছিল চারপাশ থেকে, ফলে এটা খুব একটা ন্যাচারাল আর কি সিকিউরিটি এর মধ্যে ছিল। তারপর পাটলিপুত্র গঙ্গা এবং সোন নদীর পাটলিপুত্র ছিল গঙ্গা এবং সোন নদীর সংগমস্থলে অবস্থিত। আর এই অঞ্চলের যে জঙ্গল ছিল সেখানে কিন্তু প্রচুর হাতি ছিল জলাভূমি অঞ্চলে, সেই হাতিগুলোকে এরা যুদ্ধের কাজে লাগাতো। আর মহান নেতা, মগধে কিন্তু যে সমস্ত নেতা এসছে প্রথম থেকেই তারা কিন্তু খুব মহান নেতা ছিল, খুব অ্যাম্বিশিয়াস নেতা ছিল। আর ঝাড়খণ্ড এরিয়ায় কিন্তু যেহেতু ছোটোনাগপুর প্ল্যাটি পড়ে যাচ্ছে ওই জায়গাটায়, সেই অঞ্চল কিন্তু খুব ভালো খনিজ ভাণ্ডার ছিল, যেখান থেকে লোহার কিন্তু তারা মাইনিং করতো এবং লোহার মাইনিং করে কিন্তু তারা খুব অ্যাডভান্স টাইপের লোহার তোমার হাতিয়ার অস্ত্রপাতি তৈরি করতো। এই সমস্ত কারণের জন্যই মগধ কিন্তু খুব শক্তিশালী হয়ে গিয়েছিল মহাজনপদগুলোর মধ্যে। তো মহাজনপদে সবথেকে ইম্পর্টেন্ট হলো কিন্তু এই 16টি মহাজনপদের নাম, তাদের রাজধানী, ক্যাপিটাল, আর বর্তমান লোকেশন কোথায় তাদের সেইটা। দেখো, প্রথম মহাজনপদ সেটা হচ্ছে অঙ্গর মহাজনপদের রাজধানী ছিল চম্পা, আর এটা বিহারের মুঙ্গেরে অবস্থিত। তোমার মুঙ্গের এবং বিহারের বর্তমান মুঙ্গের এবং ভাগলপুর এরিয়ায় কিন্তু এই অঙ্গ মহাজনপদ অবস্থিত ছিল। তারপর হলো মগধের রাজধানী ছিল গিরিবরাজ বা রাজগৃহ, এটা বর্তমান বিহারের যে গয়া এবং পাটনা এরিয়া সেইখানে অবস্থিত ছিল এই মগধ। তারপর যে কাশী তোমরা জানো, বারাণসী, উত্তরপ্রদেশের বারাণসীতে এই কাশী অবস্থিত ছিল। তারপর বৎসর মহাজনপদের তোমার ক্যাপিটাল ছিল কৌশাম্বী, যেটা বর্তমানে প্রয়াগরাজ বা এলাহাবাদে, ইউপিতে প্রয়াগরাজ বা এলাহাবাদে অবস্থিত ছিল এই বৎস। তারপর হচ্ছে কৌশালার রাজধানী ছিল সারাবস্তি। আর অযোধ্যা এবং ইউপিতে কিন্তু এর বর্তমান লোকেশন। সারাবস্তিতে কী হয়েছিল যদি একটু ব্রেনে চাপ দাও মনে পড়বে। মহাবীর কিন্তু তার প্রথম সারমান দিয়েছিল সারাবস্তিতে, প্রথম ধর্মোপদেশ। তারপর হচ্ছে কি সুরসেনার রাজধানী ছিল মথুরা।
সুরসেনের রাজধানী ছিল মথুরা। মথুরা কোথায়? বর্তমান উত্তরপ্রদেশের মথুরাতেই অবস্থিত মথুরা। পাঞ্চাল, পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র আর কাম্পিল্লা, দুটো রাজধানী ছিল, অহিচ্ছত্র এবং কাম্পিল্লা ছিল পাঞ্চালের রাজধানী। বর্তমানের যে সেন্ট্রাল ইউপি, মধ্য ইউপি, রোহিলখণ্ড এলাকা মধ্য ইউপির, সেখানে কিন্তু পাঞ্চাল তোমার মহাজনপদটি অবস্থিত ছিল। তারপর যে কুড়ু খুব ইম্পর্টেন্ট। কুড়ুর তোমার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ, যেটা বর্তমান দিল্লি, মিরাট আর হরিয়ানায় অবস্থিত। আর তারপর যে মৎস্যের মহাজনপদের কিন্তু তোমার ক্যাপিটাল ছিল বিরাটনগর। এই প্রত্যেকটা মহাজনপদের মানে মোটামুটি অনেকগুলো মহাজনপদের নামই কিন্তু মহাভারতের স্টোরিতেও পাওয়া যায়। তো এই মৎস্য মহাজনপদের যে রাজধানী বিরাটনগর, এখানে কিন্তু অর্জুনের সাথে তোমার কৌরবদের একটা কিন্তু খুব বড় লড়াই হয়েছিল, যেখানে অর্জুন সিঙ্গেল হ্যান্ডেডলি সবাইকে হারিয়ে দেয়। তো সেই মৎস্য মহাজনপদের রাজধানী ছিল বিরাটনগর। আর বিরাটনগর কিন্তু বর্তমানে যেই রাজপুতানা, জয়পুর, আলওয়ার, ভরতপুর, রাজস্থানে অবস্থিত। রাজস্থানে এই সমস্ত জায়গায় অবস্থিত। তারপর চেদির রাজধানী ছিল কিন্তু শক্তিমতী। বুন্দেলখণ্ড, মধ্যপ্রদেশ আর ইউপির বর্ডারে যে বুন্দেলখণ্ড এরিয়া, বুন্দেলখণ্ড রিজন, সেখানে কিন্তু চেদি মহাজনপদ অবস্থিত ছিল। তারপর হচ্ছে অবন্তিও খুব ইম্পর্টেন্ট। অবন্তীর দুটো রাজধানী ছিল, উজ্জয়ন আর মাহেশমতি। অবন্তী হচ্ছে সব থেকে দক্ষিণে ছিল এই মহাজনপদটি। উজ্জয়ন আর মাহেশমতি হচ্ছে কি এর দুটো রাজধানী ছিল। মালওয়া আর উজ্জয়ন ছিল উত্তরপ্রদেশের মালওয়া আর উজ্জয়ন প্রদেশে কিন্তু এরিয়ায় কিন্তু এই তোমার অবন্তী মহাজনপদ ছিল। তারপর হচ্ছে গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা, বর্তমানে পাকিস্তানে অবস্থিত, পাকিস্তানের পেশোয়ার আর রাওয়ালপিন্ডি এরিয়ায় এই গান্ধার মহাজনপদ অবস্থিত। তারপর হচ্ছে কম্বোজের রাজধানী ছিল পুঞ্চ বা রাজাউরি, যেটা কাশ্মীর এবং হিন্দুকুশ পর্বতের ওই দিকটায় অবস্থিত, আফগানিস্তানের দিকে অবস্থিত। তারপর হচ্ছে অসমক ছিল তেলেঙ্গানায়। আমি বলে ফেলেছিলাম অবন্তী সবথেকে দক্ষিণে অবস্থিত। অবন্তী সবথেকে দক্ষিণে অবস্থিত না, সবথেকে দক্ষিণে অবস্থিত ছিল অসমক মহাজনপদ, যার রাজধানী ছিল পোতানা বা পোতালি, আর যেটা গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। এই অসমক বর্তমান তেলেঙ্গানায় অবস্থিত ছিল এই অসমক মহাজনপদটি। তারপর হচ্ছে ভজ্জির রাজধানী ছিল বৈশালী, বিহারের যে বৈশালী এরিয়া, সেখানে কিন্তু এই ভজ্জি মহাজনপদ ছিল। তারপর হচ্ছে মল্লর রাজধানী ছিল কুশিনগর বা পাওয়া। কুশিনারা বা আর পাওয়া ছিল এই মল্ল মহাজনপদের রাজধানী। বর্তমানে ইউপির যে গোরখপুর আর দেওরিয়া অঞ্চল, সেখানে কিন্তু অবস্থিত ছিল এই মাল্লা মহাজনপদটি। তো এটা গেল তোমার যে 16টা মহাজনপদ সেটার ব্যাপারে। এবার কিন্তু আমরা এন্টার করব মগধের উত্থানের দিকে। মগধ যেহেতু জানো সবথেকে শক্তিশালী তোমার একটা মহাজনপদ ছিল। ধীরে ধীরে মগধ কিন্তু বিস্তার লাভ করে এবং তার আশেপাশের মহাজনপদগুলোকে ক্যাপচার করতে চালু করে। তো যদি পুরাণে কিন্তু এই হর্ষঙ্ক বংশের আগেও একটা বংশের কথা উল্লেখ করা রয়েছে, উগ্রসেন এবং জরাসন্ধের কথা উল্লেখ করা রয়েছে, যেটা মহাভারতে উল্লেখ পাওয়া যায়। কিন্তু ইতিহাস কিন্তু জরাসন্ধ আর উগ্রসেনকে মগধের প্রথম রাজবংশ হিসাবে মানে না। ইতিহাস কিন্তু মানে হর্ষঙ্ক বংশকে কিন্তু মগধের প্রথম রাজবংশ হিসাবে মানে। আর এই হর্ষঙ্ক বংশের সবথেকে শ্রেষ্ঠ রাজা ছিলেন বিম্বিসার, আর তার পুত্র ছিল অজাতশত্রু, যিনি বারাণসী এবং বৈশালীকে দখল করে নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তারপর হচ্ছে শিশুনাগ বংশ কী করে? শিশুনাগ বংশের সময় অবন্তী যে মহাজনপদ, সেই অবন্তী মহাজনপদের ক্ষমতাকে পুরো ধ্বংস করে এবং অবন্তী মহাজনপদকে মগধের সাথে যুক্ত করে ফেলে শিশুনাগ বংশ। এবং শিশুনাগ বংশের পরেই কিন্তু আসে নন্দবংশের প্রথম রাজা ছিল মহাপদ্মনন্দ। ভারতের প্রথম একরাট বা সম্রাট বা সাম্রাজ্য নির্মাতা কিন্তু মহাপদ্মনন্দকে বলা হতো। আর এই বংশের শেষ রাজা ছিল ধনানন্দ, যাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে এবং একটা নতুন এরা বা নতুন যুগের সূচনা করে চন্দ্রগুপ্ত মৌর্য। তো চলো নন্দবংশ সম্পর্কে এবার আমরা জেনে নিই। নন্দবংশের টাইম পিরিয়ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন হচ্ছে নন্দরা কোন সময় রাজত্ব করেছিল। 343 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ অবধি কিন্তু রাজত্ব করেছিল নন্দবংশের শাসকেরা। নন্দবংশের প্রথম সম্রাট ছিলেন মহাপদ্মনন্দ। তিনি নন্দবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক ছিলেন। তার বিশেষত্ব কী ছিল মহাপদ্মনন্দের বা নন্দবংশের? তিনি ছিলেন ভারতের প্রথম অক্ষত্রিয় রাজা, যিনি ক্ষত্রিয় ক্ল্যান থেকে বিলং করতেন না। আর তিনি একরাত, সর্বক্ষত্রিয় নাশক, একরত্ন, এই তিনটে উপাধি ধারণ করেছিল। একরাত মানে সর্বসেরা, একক সম্রাট।
তারপর হলো সর্বক্ষত্রিয় নাশক, সকল ক্ষত্রিয়ের বিনাশকারী, আর এক রত্ন এক ছাত্র, যার মানে হচ্ছে বিশাল ভূখণ্ডের অধিপতি। আর তিনি কলিঙ্গ জয় করেছিলেন এবং কলিঙ্গকে এবং তাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটও বলা হয়, মহাপদ্মনন্দকে। তারপর মহাপদ্মনন্দের পর ধনানন্দ কিন্তু সিংহাসনে বসেছিল। ধনানন্দ ছিল নন্দবংশের দ্বিতীয় এবং শেষ রাজা। আর গ্রিক লেখকেরা, সমসাময়িক গ্রিক লেখকেরা তাকে জ্যান্ড্রামেস বা আগ্রামেস নামে অভিহিত করেছে এদের লেখায়। তারপর হচ্ছে ধনানন্দের রাজত্বকালেই কিন্তু রিগাইনি কিন্তু আলেকজান্ডার আক্রমণ করেছিল ভারতের উত্তর পশ্চিম দিকে। তার শাসনকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল এবং ধনানন্দের বিশাল সেনাবাহিনীর ভয়ে আলেকজান্ডার সৈন্যরা পিছু হটে এবং মগধ আক্রমণ না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তোমার ওয়েস্টার্ন হিস্টোরিয়ানরা কিন্তু আলাদাভাবেই সেটাকে রিপ্রেজেন্ট করে। তারা দেখিয়েছে হট করে আলেকজান্ডারের মন হলো না, তার যেহেতু সৈন্যরা খুব ক্লান্ত হয়ে গেছিলো এবং আলেকজান্ডারের মতি পরিবর্তন হয়ে গেছিলো, সেই জন্য তিনি আবার ওয়েস্টের দিকে ফিরে যান। কিন্তু আসলে কিন্তু এটাই ধনানন্দের কিন্তু মিলিটারি পাওয়ার অনেক স্ট্রং ছিল আলেকজান্ডারের থেকে। তো এই ধনানন্দকে কিন্তু পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে। আর এই নন্দবংশের সময় একজন খুব ইম্পর্টেন্ট একজন ব্যাকরণবিদ ছিলেন, তার নাম ছিল পাণিনি। তিনি রচনা করেছিলেন অষ্টাধ্যায়ী। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি কিন্তু এই তোমার নন্দবংশের সময় ছিলেন, নন্দবংশের সমসাময়িক ছিল। তিনি নন্দবংশের সমসাময়িক ছিলেন। আর তার বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। বৈশিষ্ট্য কি, এটি সংস্কৃত ব্যাকরণের প্রথম এবং প্রধান বই। সূত্রের সংখ্যা, এই বইতে 4000-এর বেশি ব্যাকরণগত নিয়ম বা সূত্র রয়েছে। বিষয়বস্তু কি, প্রাক মৌর্য এবং মৌর্য যুগের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থার জ্ঞান কিন্তু এই বই থেকে পাওয়া যায়। আর এতেই কিন্তু 40টি মহাজন পদের উল্লেখ করেছে পাণিনি। এবার কুইক 3টি এমসিকিউ দেখেন। যে 3টি এমসিকিউ সিজিএল পরীক্ষা এসেছিল 2025-এ। মহাপদ্মনন্দ কত শতাব্দীতে মগধের ক্ষমতায় এসেছিল? কত শতাব্দীতে বলেছে? 4th খ্রিস্টপূর্বাব্দে কিন্তু 343-এ দেখলাম। 4th খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মহাপদ্মনন্দ ক্ষমতায় এসেছিলেন মগধের। তারপর নন্দবংশের শাসনকালে কোন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ বাস করতেন? সঠিক উত্তর পাণিনি। পাণিনি রচিত অষ্টাধ্যায়ী বইতে কতগুলো ব্যাকরণগত নিয়ম বা সূত্র রয়েছে? 4000টি ব্যাকরণগত নিয়ম বা সূত্র রয়েছে। তারপর এবার এখান থেকে শুরু হচ্ছে মৌর্য সাম্রাজ্য। একটু শর্টে পড়ে নিই, তারপর ডিটেলসে আলোচনা করব। চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি 322 খ্রিস্টাব্দে মৌর্য সিংহাসনে বসেন এবং তার সাথে সাথেই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে তিনি পরাজিত করেন কৌটিল্য বা চাণক্যের সাহায্যে। তক্ষশিলা যে ইউনিভার্সিটি ছিল বর্তমান পাকিস্তানে অবস্থিত, তক্ষশিলা, হ্যাঁ, সেখানেই কিন্তু তোমার ইকোনমিক্সের টিচার ছিল, ইকোনমিক্সের অধ্যাপক কিন্তু ছিল চাণক্য। তারপর সেলুকাস নিকেটারকে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার সময় কিন্তু তার দরবারে মেগাস্তিনিস এসেছিল এবং তার পুত্র ছিল বিন্দুসারকে গ্রীসরা বলতো অমিত্রচোটস। আর দুটো সমুদ্রের মধ্যবর্তী ভূমি জয়ের খেতাব কিন্তু তার কাছে ছিল, মানে পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগরের মাঝখানে যে ভূমি সেটা জয় করেছিল বিন্দুসার। মানে একটা বিরাট অংশ কিন্তু বিন্দুসারের দখলে ছিল। আর আজীবিকাদের পৃষ্ঠপোষকতা করতো বিন্দুসার। আজীবিকাদের অনেক গুহা দান করেছিল তাদের থাকার জন্য। তার পুত্রের নাম হলো অশোক। সিরিয়ার অ্যান্টিওকাসের প্রথমের কাছে তিনি কিছু চেয়েছিলেন, মিষ্টি মদ, শুকনো ডুমুর আর দার্শনিক চেয়েছিলেন। তারপর তো অশোক সম্পর্কে জানোই, কলিঙ্গ যুদ্ধ করেছিল 261 সালে। তারপর তার হৃদয়ে পরিবর্তন হয়ে যায়, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, ধর্মের প্রচার করে এবং অহিংসাকে ছড়িয়ে দেয় সারা বিশ্বে। তৃতীয় বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষকতা করে অশোক। আর সেই সময় মঙ্গলের পুত্র তিসা ছিল তোমার তৃতীয় বৌদ্ধ সম্মেলনের চেয়ারম্যান। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে ডিটেলসে জেনে নিই। জন্ম হয়েছিল 345 খ্রিস্টপূর্বাব্দে। অন্য নাম গ্রিক ভাষায় তাকে স্যান্ড্রোকার্স বলা হতো। জৈন গ্রন্থে তাকে চন্দ্রগুপ্ত হিসাবেই উল্লেখ করা হয়েছে। আর বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটকে তাকে বৃষাল বা নিচু বংশের বলা হয়েছে। বিজয় ও কৃতিত্ব, ধনানন্দকে পরাজিত করেছিলেন কৌটিল্য সহায়তায় এবং মগধের শেষ নন্দরাজা ধনানন্দকে পরাজিত করে এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের সাথে যুদ্ধ করেন 305 খ্রিস্টাব্দে। কিন্তু তিনি সেলুকাসের সাথে যুদ্ধ করে 305 খ্রিস্টাব্দে। আর গ্রিক সেনাপতি সেলুকাস নিকেটরকে তিনি পরাজিত করেন। সেলুকাসের সাথে তার মিত্রতা স্থাপন করে তিনি এবং মেগাস্তিনিসকে দূত হিসাবে কিন্তু সেলুকাস নিকেটর তার দরবারে পাঠায়। আর একটা জিনিস, সেলুকাস নিকেটরের মেয়ে হেলেনাকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বিয়ে করেছিলেন। এবার হচ্ছে অর্থশাস্ত্রতে কৌটিল্য কী করেছে?
যেই রাষ্ট্র বা নেশান তাকে কিন্তু একটা মানুষ রূপে দেখিয়েছে এবং সেই মানুষের চারটে মানে সাতটা অঙ্গকে সাতটা জিনিসের সাথে তুলনা করেছে। চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা চাণক্য বা কৌটিল্য অর্থশাস্ত্র নামক একটি রাষ্ট্রনীতি এবং অর্থনীতি বিষয়ক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে রাষ্ট্রকে একটা জীবের মতো কল্পনা করা হয়েছে এবং তার সাতটা অঙ্গের কথা বলা হয়েছে। প্রথম অঙ্গ যেটা শাসক বা রাজাকে স্বামী বলা হয়েছে, মানে দেহ, ঠিক আছে। আর আমাত্য মন্ত্রী বলা হয়েছে, আমাত্য মানে মন্ত্রী। তারপর জনপদ, জনগণ এবং ভূখণ্ডকে জনপদ বলা হয়েছে, যেটাকে পায়ের সাথে তুলনা করা হয়েছে। দুর্গ বা কেলাবন্দি বা ফোর্ট যেগুলো, সেগুলোকে হাতের সাথে তুলনা করা হয়েছে। কোষ, খাজানা বা রাজস্ব যেটা কোষাগার, সেটাকে বলা হয়েছে মুখের সাথে তুলনা করা হয়েছে। দণ্ড, সেনাবাহিনী, সেনা, এটাকে কিন্তু মস্তিষ্ক বা মাথার সাথে তুলনা করা হয়েছিল। মিত্র বা শক্তি বা গাঁট বন্ধন যেটা, সেটাকে কানের সাথে তুলনা করা হয়েছে। তারপর হচ্ছে কি জুনাগড় ইনস্ক্রিপশানে কিন্তু জানা যায়, জুনাগড় ইনস্ক্রিপশান থেকে যে চন্দ্রগুপ্ত মৌর্যের পৃষ্ঠপোষকতায় কিন্তু তোমার সুদর্শন লেক তৈরি হয়েছিল। রুদ্রদমন, শক রাজা। রুদ্রদমনের জুনাগড় ইনস্ক্রিপশান বা জুনাগড় শিলালিপি, যা সংস্কৃত ভাষায় রচিত বৃহত্তম শিলালিপিগুলির মধ্যে একটি। এটাই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালের সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এটা অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যের গভর্নর পুষ্যগুপ্ত বৈশ্য সৌরাষ্ট্রের সুদর্শন লেক রিপেয়ার করেছিলেন। পরবর্তীকালে অশোক এই লেকের সংস্কার করান এবং রুদ্রদমনও পরে এটি পুনরায় সংস্কার করিয়েছিল। এরপর বৈদেশিক সম্পর্ক। তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তার বৈদেশিক সম্পর্ক কীরকম ছিল? সেলুকাস মৌর্যের যেই দূত মেগাস্তিনিস, সে কিন্তু চন্দ্রগুপ্তের সময় চন্দ্রগুপ্তের দরবারে এসেছিল। আর তিনি ইন্ডিকা নামক একটি পুস্তক রচনা করেছেন, যেখানে ভারতীয় সমাজের বিশদ বিবরণ রয়েছে, যেখানে তিনি বলেছেন 7টি ভাগে কিন্তু ভারতীয় যে সমাজ সেটা বিভক্ত ছিল 7 ভাগে। এবার জীবনের শেষ দিকে কিন্তু তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং সন্ন্যাসী ভদ্রবাহুর সাথে কিন্তু তিনি কর্ণাটকের বেলেগোলা পাহাড়ে চলে যায় এবং সেখানে তিনি সাল্লেখানা পারফর্ম করে। সাল্লেখানা মানে হলো মৃত্যু পর্যন্ত উপবাস করা, মানে খাওয়া দাওয়া ত্যাগ করে মৃত্যুর দিকে ঢলে পড়া ধীরে ধীরে, এটাকে বলা হতো সাল্লেখানা। আর এই প্রথা অনুসরণ করে কিন্তু তিনি নিজের দেহ ত্যাগ করেছিলেন। তারপর চন্দ্রগুপ্তের পর কিন্তু সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার। বিম্বিসার নয়, কিন্তু বিন্দুসার নামটা নিয়েও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। স্টোরি এরকম যে কৌটিল্য কিন্তু চন্দ্রগুপ্ত যাতে তোমার বিষের প্রতি আর কি তার ইমিউন হয়ে যায়, মানে বিষ যাতে তার শরীরে কোনো হার্ম না তৈরি করতে পারে, সেই জন্য কিন্তু চন্দ্রগুপ্ত ধীরে ধীরে মানে খুব ছোটো অ্যামাউন্টে, স্মল অ্যামাউন্টে কিন্তু তার খাবারে বিষ মেশাতো। তো একদিন কী করে চন্দ্রগুপ্তের সেই খাবার তার ওয়াইফ খেয়ে নেয়, বিষাক্ত খাবার। তখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সে কী করতো, অল্প পরিমাণ থেকে ধীরে ধীরে বিষের পরিমাণটা বাড়াতে চালু করে, যা কোনো নর্মাল মানুষের পক্ষে ঠিক ছিল না। তো চন্দ্রগুপ্তের বউ সেই বিষাক্ত খাবারটা খেয়ে নেওয়ার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন কিন্তু তিনি গর্ভবতী ছিলেন, তার গর্ভে ছিল বিন্দুসার। আর যখন চন্দ্রগুপ্তের কাছে খবর পৌঁছায় যে তার মানে চন্দ্রগুপ্তের স্ত্রী এরকম বিষাক্ত খাবার খেয়ে নিয়েছে, খাবার খেয়ে নেওয়ার পর তার খুব অস্বস্তি হচ্ছে আর কি, শয্যাশায়ী হয়ে গেছে, তখন কিন্তু তোমার কৌটিল্যের আদেশে তার মানে চন্দ্রগুপ্ত মৌর্যের যে স্ত্রী, তার পেট কেটে কিন্তু বিন্দুসারকে বার করে আনা হয় সিজারিয়ান পদ্ধতিতে। আর বিষের জন্য কিন্তু তার মাথায় কপালে একটা দাগ সৃষ্টি হয়, আর সেখান থেকে কিন্তু বিন্দুসার একটা বিষের বিন্দুর একটা দাগ তৈরি হয়, সেখান থেকে কিন্তু এই বিন্দুসার নামটা এসছে। এবার কতটা সত্যি মিথ্যা সেটা জানি না, এটাই একটা গল্প রয়েছে। ইতিহাস এই গল্প বিশ্বাস করে না, তবে তোমাদের মনে রাখার জন্য আর কি এই গল্পটা বললাম আমি। তো দ্বিতীয় শাসক ছিল বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল। অন্যান্য নাম, গ্রিক নাম ছিল অমিত্রচ্যাট। গ্রিক লেখকরা তাকে অমিত্রঘাত বা শত্রু বিনাশকারী বলে রাখতেন। বায়ুপুরাণে তাকে ভদ্রসার বলা হয়েছে। বৈদেশিক সম্পর্ক, তার সময় বৈদেশিক সম্পর্ক কীরকম ছিল? খুব ভালো বৈদেশিক সম্পর্ক ছিল মিডল ইস্টের সাথে, কারণ তিনি সিরিয়ার রাজা অ্যান্টিওকাসের কাছ থেকে কিছু চেয়েছিলেন। বিন্দুসারের দরবারে কিন্তু সিরিয়ার রাজা অ্যান্টিওকাস ডেমেস্কাসকে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিলেন। আর বিন্দুসার প্রথম অ্যান্টিওকাসের কাছে কিছু জিনিস চেয়েছিলেন, কিছু মিষ্টি মদ, মানে সুইট ওয়াইন, ঠিক আছে, শুকনো ডুমুর, আর একজন সোফিস্ট বা জ্ঞান চর্চাকারী দার্শনিক চেয়ে পাঠিয়েছিলেন।
এরপর কিছু অভ্যন্তরীণ বিদ্রোহ হয়েছিল তার সময়কালে। তার শাসনকালে তক্ষশিলায় কিন্তু মানে সিন্ধু এবং ঝিলাম নদীর মাঝে অবস্থিত যে তক্ষশিলা, সেখানে কিন্তু একটা বিদ্রোহ হয়েছিল এবং বিন্দুসার তার পুত্র অশোককে পাঠায় সেই বিদ্রোহ দমন করার জন্য এবং তক্ষশিলার কিন্তু গভর্নর হিসাবে নিযুক্ত করে অশোককে। অশোক কিন্তু মানে খুব নির্মমভাবে সেখানকার বিদ্রোহ দমন করেছিল, মানে খুব নির্মমভাবে, মানে বুঝতেই তো পারছো, মানে খুব খারাপভাবে, খুব প্রচণ্ড মারকাট হয়েছিল সেখানে। অশোক সফলভাবে বিদ্রোহটা দমন করে। আর দিগ্বিজয় বলা হতো যে তিনি দুটো সমুদ্রের মধ্যবর্তী ভূমি, মানে আরব সাগর আর বঙ্গোপসাগরের মধ্যবর্তী যে অংশ, সেটাকে তিনি জয় করেছিলেন। সেই জন্য তাকে আধুনিক দক্ষিণ মানে জয় করেছিলেন, বর্তমান আধুনিক দক্ষিণ ভারত যেটাকে বলা হয়। আর ধর্ম, তিনি আজীবিকা সম্প্রদায়ের অনুসারী ছিলেন। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মক্কাবলীর পুত্র গোশাল, যারা কিন্তু ফেটালিস্ট ছিল, প্রচণ্ড ভাগ্যের ওপর বিশ্বাস করত। এবার একটা প্রশ্ন ছোট্ট, চন্দ্রগুপ্ত মৌর্য কোন সালে মানে কত বিসিতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দিও, আমি বলে দিয়েছি, ছাড়ো। 321 খ্রিস্টপূর্বাব্দে, 321 বিসিতে কিন্তু মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাজা অশোক। অশোকের পিতা ছিল বিন্দুসার, মাতা ছিল সুভদ্রাঙ্গী। অন্যান্য নাম হলো অশোক বর্ধন, দেবনাম প্রিয়দর্শী, অশোক মৌর্য। পরিচিতি কি? তিনি নিজেকে মগধের রাজা হিসাবে পরিচয় দিতেন। স্থাপত্য ও শিল্পকলা, তার শাসন আমলে মৌর্য সাম্রাজ্য শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের চরম শিখরে পৌঁছায়। সাম্রাজ্য বিস্তার, ইতিহাসে প্রথমবারের মতো সমগ্র ভারতীয় উপমহাদেশ, মানে পাকিস্তান, আফগানিস্তান, পুরো ভারত, মানে দক্ষিণের কিছু অংশ বাদ দিয়ে কিন্তু পুরো ভারত কিন্তু তার অধীনে চলে এসেছিলো। বৈদেশিক সম্পর্ক ছিল খুব ভালো। প্লিনি উল্লেখ করেছেন যে মিশরের রাজা ফিল্যান্ডেলফাস বা টলেমি তার দরবারে একটি রাষ্ট্রদূত পাঠিয়েছিল। টলেমি ফিল্যান্ডেলফাস ডায়োনিসিয়াসকে রাষ্ট্রদূত হিসাবে পাঠিয়েছিলেন তার দরবারে। আর তিনি বৌদ্ধ ধর্মের কিন্তু অনুগামী ছিল। বৌদ্ধ ধর্মাবলম্বী নিগ্রোথের দ্বারা কিন্তু তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। আর যুদ্ধ, তার প্রথম এবং শেষ যুদ্ধ ছিল কিন্তু কলিঙ্গের যুদ্ধ 261 খ্রিস্টাব্দে, যেখানে এত প্রাণহানি এবং রক্তপাত হয়েছিল, যেটা দেখে কিন্তু অশোকের মন পুরো পরিবর্তিত হয়ে যায় এবং তিনি বৌদ্ধ ধর্মতে দীক্ষিত হন এবং অহিংসার পথে কিন্তু তিনি চলা চালু করেন। অশোকের 13 নম্বর যে শিলালিপি, সেখান থেকে কিন্তু এই যুদ্ধের কথা জানা যায়, কলিঙ্গ যুদ্ধের কথা। দেখতে পাচ্ছ অশোকের সাম্রাজ্য কতটা বিশাল ছিল, মানে বর্তমান চীন বা তিব্বত এরিয়া যেটা, সেখানেও কিন্তু তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। আফগানিস্তান এরিয়া, পাকিস্তান তো পুরোটাই ক্যাপচার, ইরানের কিছু অংশ, সেন্ট্রাল এশিয়া মানে কাজাকিস্তান এরিয়া, কিরগিজস্তান এরিয়া, সেটা অনেকটা মায়ানমার অবধিও ঢুকে গিয়েছিল। শুধু দক্ষিণের কিছু অঞ্চল, যেটা চেরা, পান্ডিয়া, চোল শাসন করতো, সেই অংশটাই কিন্তু অশোক দখল করতে পারেনি। বাকি কিন্তু মোটামুটি সমগ্র ভারতীয় উপমহাদেশ কিন্তু তার দখলে ছিল। তারপর তার সময় কিছু স্থাপত্য তৈরি হয়। সেই স্থাপত্যের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ছিল মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ। বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন তিনি। বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তিনি তার ছেলে মহেন্দ্র এবং মেয়ে সঙ্ঘমিত্রাকে শ্রীলঙ্কা বা সিলনে এবং লাক্ষাদ্বীপে পাঠিয়েছিলেন। সবাই জানে শ্রীলঙ্কার ব্যাপারে, কিন্তু লাক্ষাদ্বীপের ব্যাপারে কিন্তু কেউ জানে না। তাহলে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তিনি তার ছেলে মহেন্দ্র এবং মেয়ে সঙ্ঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন, সাথে আরেকটা জায়গায় পাঠিয়েছিল, সেটা হলো লাক্ষাদ্বীপ। সাম্রাজ্যের দক্ষিণতম শহর ছিল তার সময় ব্রহ্মগিরি। মৌর্য প্রশাসন সম্পর্কে পরে জানবো। 18টি তীর্থতে ভাগ করা ছিল মৌর্য প্রশাসনকে। আর এখানে আমত্ত ছিল। আমত্ত একটা খুব ইম্পর্টেন্ট পোস্ট ছিল, যারা ছিল সিভিল সার্ভেন্ট বা সিভিল সার্ভেন্ট ছিল আর কি। বর্তমান আইএএস যারা, সেরকম তার সমান ছিল সিভিল সেবক, যারা নিত্যদিনের প্রশাসনিক কাজ সামলাতেন। তারপর হলো রাজুক বা রাজুকা, যারা অ্যাকাউন্টিংয়ের কাজ করতো এবং কর আদায়ের দায়িত্ব কিন্তু ছিল এই রাজুকাদের ওপর, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতাও ছিল। তারপর হলো পাটলিপুত্র ছিল মৌর্যদের প্রধান রাজধানী। 6টি কমিটির মাধ্যমে প্রশাসনিক কাজ চালানো হতো এই পাটলিপুত্র দ্বারা। প্রত্যেকটি কমিটিতে 5 জন করে সদস্য ছিল।
18 জন তীর্থ বা উচ্চপদস্থ কর্মকর্তা ছিল মৌর্য প্রশাসনে। এই 18 জন উচ্চপদস্থ কর্মকর্তার মাধ্যমে কিন্তু সেন্ট্রাল মৌর্যর যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু চলতো। তার মধ্যে ইম্পর্টেন্ট ছিলেন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুরোহিত যিনি ছিলেন প্রধান ধর্মগুরু, সেনাপতি, সশস্ত্র বাহিনীর প্রধান, যুবরাজ বা রাজকুমার, উত্তরাধিকারী যিনি পরবর্তী রাজা হবে, ক্রাউন প্রিন্স, দৌবারিক, রাজপ্রাসাদের প্রধান রক্ষী, প্রশান্তি, কারাগারের মহাপরিদর্শক, সমাহর্তা, প্রধান রাজস্ব সংগ্রাহক, কালেক্টর জেনারেল, সন্নিধাতা, রাষ্ট্রীয় কোষাগারের রক্ষক বা ট্রেজারি চিফ। আর গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কী কী ছিল মানে প্রাদেশিক, যিনি ছিল বিভাগীয় কমিশনার ছিলেন নায়ক, নগর রক্ষক, সিটির কনস্টেবল ছিল নায়ক বা মেয়রও ধরতে পারো, পৌর, নগরের গভর্নরকে বলা হতো পৌর, ব্যবহারিক, প্রধান বিচারক ছিলেন ব্যবহারিক, দণ্ডপাল, পুলিশ প্রধান ছিলেন দণ্ডপাল, অন্তঃপাল ছিল সীমান্ত রক্ষা বাহিনীর প্রধান, রাজুক ছিলেন ভূমি পরিমাপক এবং বিচারক, যুক্তক অধস্তন রাজস্ব কর্মকর্তা। মেইন রাজস্ব কর্মকর্তা কে ছিল রাজুকা, তার নিচে ছিল যুক্তক তাকে অ্যাসিস্ট করার জন্য। মৌর্য যে শাসন ব্যবস্থা ছিল কিন্তু হাইলি সেন্ট্রালাইজ, মানে একজন রাজা ছিলেন, তিনিই কিন্তু সমগ্র সাম্রাজ্যের শাসনভার কিন্তু তিনিই নিয়ন্ত্রণ করতেন। তাকে হেল্প করার জন্য কিন্তু তার নিচে অনেকে ছিলেন। সমস্ত ক্ষমতার উৎস কিন্তু ছিল রাজা। তিনি একধারে প্রধান বিচারক ছিলেন, সামরিক প্রধান ছিলেন এবং আইন প্রণেতা ছিলেন। আর তাকে হেল্প করার জন্য ছিল, রাজাকে পরামর্শ দেওয়ার জন্য ছিল একটা শক্তিশালী মন্ত্রী পরিষদ। গুপ্তচর ব্যবস্থা কিন্তু খুব স্ট্রং ছিল মৌর্য শাসনের সময়, যেটা মৌর্যদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে খুব স্ট্রং করে রেখেছিল। মৌর্য শাসনে একটা বিশাল এবং শক্তিশালী স্পাই সিস্টেম ছিল, যার কিন্তু ভিত্তি স্থাপন করেছিল কিন্তু চন্দ্রগুপ্ত কৌটিল্য। টাইপ অফ স্পাইস, কীরকম ধরনের গুপ্তচর ছিল? দু ধরনের গুপ্তচর ছিল, সংস্থা আর সঞ্চারী। সংস্থা যারা একই জায়গায় স্থায়ীভাবে থেকে খবর সংগ্রহ করতো, আর সঞ্চারী যারা পুরো সাম্রাজ্য ঘুরে খবর সংগ্রহ করতো। তাদের পারপাস কী ছিল? একই ছিল, রাজ্যের ভেতরের বিদ্রোহ দমন এবং বাইরের শত্রুদের খবর রাখা। তারপর হলো বোর্ড অফ 30 মেম্বার্স ছিল তাদের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে। সামরিক শাসন ব্যবস্থাতে কিন্তু মৌর্যদের সামরিক শাসন ব্যবস্থাতে 30 জনের একটা মেম্বার ছিল। মেগাস্তিনিসের মধ্যে 30 জন সদস্যের একটি বোর্ড পুরো সেনাদলকে পরিচালনা করতো। আর এই সেনাদলে কী ছিল? 30 জন মেম্বার কীভাবে থাকতো? 6টা কমিটি ছিল, আর সেই 6টা কমিটিতে 5 জন করে সদস্য থাকতো। এইভাবে কিন্তু 30 জনের সদস্যের একটা বোর্ড কী করতো? মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করতো। মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে কী আসতো? নেভি আসতো, ট্রান্সপোর্ট আর সাপ্লাই আসতো, ইনফ্যান্ট্রি মানে পদাতিক বাহিনী, ক্যাভেলরি অশ্বারোহী বাহিনী, চ্যারিয়টস রথ বাহিনী, আর এলিফ্যান্ট বা হস্তি বাহিনী আসতো। এবার দেখো, মৌর্য সাম্রাজ্য এতটাই বিশাল ছিল যে ঠিকভাবে শাসন করার জন্য একে টোটাল 5টি ভাগে ভাগ করা হয়। আর এই 5টি ভাগকে এক একটা ভাগকে বলা হয় এক একটা চক্র। প্রত্যেকটি চক্র বা প্রদেশের দায়িত্ব থাকতেন একজন কুমার বা আরিয়াপুত্রা, যিনি সাধারণত রাজ পরিবারের সদস্য ছিলেন, রাজ পরিবারের সদস্যই হতেন। দেখো, মৌর্য সাম্রাজ্যকে 5টা ভাগে ভাগ করা হয়। উত্তর পশ্চিমের যেই এরিয়া সেটাকে বলা হতো উত্তরাপথ, যেটার রাজধানী ছিল তক্ষশিলা। মেইন হাব ছিল তক্ষশিলা, এর প্রশাসনিক রাজধানী। আর পশ্চিম দিকের অংশকে বলা হতো অবন্তিপথ, উজ্জয়িন ছিল এর রাজধানী। পূর্ব দিকে কিন্তু ছিল কলিঙ্গ, ইস্টার্ন ইন্ডিয়া বা পূর্ব ভারতের এরিয়াটার জন্য ছিল কলিঙ্গ এর রাজধানী ছিল। দক্ষিণে ছিল দক্ষিণ দিককে বলা হতো, দক্ষিণের অংশকে বলা হতো দক্ষিণাপথ, সুবর্ণগিরি ছিল এর রাজধানী। আর একদম মিডলে সেন্ট্রালে ছিল প্রাচ্য বলা হতো, সেন্ট্রালে যে মগধ বা পাটলিপুত্র ছিল রাজধানী, সেটাকে বলা হতো প্রাচ্য। অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনের স্তরগুলো বা হায়ারার্কি একবারে দেখে নিই। সব থেকে ওপরে ছিলেন রাজা, তিনি ছিলেন সাম্রাজ্যের যিনি শাসক ছিলেন, তাকে বলা হতো রাজা। রাজার পর ছিল কুমার বা আরিয়াপুত্রা, যিনি একজন প্রদেশ বা একটা চক্রের দায়িত্ব যিনি থাকতেন, তাকে বলা হতো, তাকে ছিল কুমার বা আরিয়াপুত্রা, যিনি মেইনলি রাজ পরিবারেরই একজন ছিলেন। তারপর হচ্ছে বিভাগ বা ডিভিশনের প্রধান ছিল প্রদেশিকা। তারপর ডিভিশনকে আবার ছোটো ভাগে ভাগ করা হতো ডিস্ট্রিক্ট আহার বা বিষয় বলা হতো এর দেখাশোনা করতেন রাজুকা। গ্রুপ, তারপর তার নিচে ছিল গ্রুপ অফ ভিলেজ, গ্রামের সমষ্টি, 10টা গ্রামের একটা সমষ্টিকে গ্রুপ অফ ভিলেজ বলা হতো, যার দায়িত্ব থাকতো গোপা। আর তার নিচে থাকতো এক একটা গ্রাম, এটাই ছিল শাসনের সর্বনিম্ন স্তর। আর এক একটা গ্রামের প্রধান ছিল গ্রামিকা।
এরপর হলো মৌর্য আমলের কিছু গুরুত্বপূর্ণ অধ্যক্ষ। পণ্যাধ্যক্ষ ব্যবসা বাণিজ্য যিনি দেখতেন তাকে বলা হতো পণ্যাধ্যক্ষ। সংস্থাধ্যক্ষ বাজার তদারকি এবং নিয়ন্ত্রণ করতে এই সংস্থাধ্যক্ষ। পৌত্তবাধ্যক্ষ ওজন এবং পরিমাপ নিয়ন্ত্রণ করতেন এই পৌত্তবাধ্যক্ষ। শুল্কাধ্যক্ষ শুল্ক বা কাস্টমস আদায় করতেন শুল্কাধ্যক্ষ। আকারাধ্যক্ষ খনি বিভাগের প্রধান ছিল। সীতাধ্যক্ষ রাষ্ট্রীয় কৃষি জমি ক্রাউন ল্যান্ডসের তদারকি করতেন তিনি। লক্ষণাধ্যক্ষ মুদ্রা তৈরির কারখানা বা মিন্টিং প্রেস যেগুলো সেটা কিন্তু রক্ষণাবেক্ষণ করতেন এই লক্ষণাধ্যক্ষ। এবার হলো সামরিক এবং অন্যান্য বিভাগ। অক্ষপতালাধ্যক্ষ হিসাব রক্ষণ বিভাগ বা অ্যাকাউন্টসের অধ্যক্ষ ছিলেন অক্ষপতালাধ্যক্ষ। তারপর হচ্ছে রথাধ্যক্ষ রথ বাহিনীর প্রধান। হস্তধ্যক্ষ হস্তি বাহিনীর প্রধান। আয়ুধাগারাধ্যক্ষ অস্ত্রাগার এবং অস্ত্রের যে উৎপাদন হচ্ছে তার অধ্যক্ষ ছিলেন আয়ুধাগারাধ্যক্ষ। তারপর হলো কোষ্ঠাগারাধ্যক্ষ গুদামঘর বা ভাণ্ডারের দায়িত্বে থাকতেন কোষ্ঠাগারাধ্যক্ষ। নব্যাধ্যক্ষ জাহাজ বা নৌ পরিবহনের প্রধান ছিল কিন্তু এই নব্যাধ্যক্ষ। এবার অশোকের সময়ের মৌর্য সময়ের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্কাল্পচার রয়েছে ধৌলি এলিফ্যান্ট স্কাল্পচার। এটা কিন্তু প্রশ্ন এসেছিলো ধৌলি এলিফ্যান্ট স্কাল্পচারের থেকে। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ওড়িশায় অবস্থিত। হাতির মতো একটা তোমার শেপ দেখতে পাচ্ছ, মনোলিথিক। এটা মনোলিথিক মানে একটা বড় পাথরকে কেটে কেটে কিন্তু খুঁড়ে এরকম একটা আকার দেওয়া হয়েছে। ইট সিম্বলাইজেস এম্পায়ার অশোকস ট্রান্সফরমেশন ফ্রম ওয়ার টু পিস। এটা হচ্ছে সম্রাট অশোক যে ভেরিঘোষ থেকে ধম্মঘোষে পরিণত হয়েছিলেন, নিজেকে শিফট করেছিলেন, সেটাই কিন্তু সেটা সিম্বলাইজ করে কিন্তু এই মূর্তিটি, এই স্কাল্পচারটি। এটি প্রাচীন ভারতের অন্যতম এনশিয়েন্ট এক্সাম্পল অফ রক কাট অ্যানিম্যাল স্কাল্পচার। একটা মনোলিথিক, এটা একটা স্কাল্পচার, মানে একটি শিলাকে খোদাই করে এই জিনিসটা বানানো হয়েছে, স্কাল্পচারটা বানানো হয়েছে। তারপর হলো পিলার এডিক্ট বা স্তম্ভ শিলালিপি। অশোকের শিলালিপির বা স্তম্ভ যেগুলো ছিল অশোকের স্তম্ভ, সেগুলোকে কিন্তু তোমার 5টা মেইন জিনিস প্যাটার্ন লক্ষ্য করা যায়। একটা হচ্ছে শ্যাফট, যে লম্বা অংশটা সেটাকে শ্যাফট বলা হতো। ইনভার্টেড লোটাস উল্টানো পদ্ম। ক্যাপিটাল, যার ওপর এই পদ্ম এবং অ্যানিমেল ফিগারটা থাকতো। অ্যাবাকাস, যেটার ওপর এই অ্যানিমেল ফিগারটা রাখা থাকতো। আর হচ্ছে একটা অ্যানিমেল ফিগার। এটা কিন্তু অশোকের যে শিলালিপি বা স্তম্ভ, অশোকের স্তম্ভ, সেগুলোর কিন্তু বিশেষতা ছিল এরকম। অশোকের এবার স্তম্ভ শিলালিপিগুলো সম্পর্কে একটু জেনে নিই। অশোকের সময় কিন্তু 7টি পিলার এডিক্ট বা অশোকের সময়কালের 7টি স্তম্ভ শিলালিপি পাওয়া গেছে। টাইপ অফ স্টোন, কী ধরনের পাথর ব্যবহার করা হতো এরকম স্তম্ভ শিলালিপিগুলোতে? প্রধানত দু ধরনের স্যান্ডস্টোন ব্যবহার করা হতো। 2 ধরনের স্যান্ডস্টোন ব্যবহার করা হতো। একটা চুনার থেকে আনা বাফড কালার হার্ড স্যান্ডস্টোন, আর মথুরা থেকে আনা স্পটেড রেড অ্যান্ড হোয়াইট স্যান্ডস্টোন। তারপর হলো মনোলিথ, একটি শিলা মানে একটি পাথরকে খুঁড়ে কার্ভ করে তার উপর একটা কিন্তু সেটাকে সুন্দরভাবে পালিশ করে এই পিলার স্তম্ভ শিলালিপি তৈরি করা হতো। হাইট আর ওয়েট কি? এগুলো প্রায় 50 ফুট পর্যন্ত উঁচু এবং ওজনে প্রায় 50 টন পর্যন্ত হতো। আর স্ট্রাকচার, এর শীর্ষে একটা প্ল্যাটফর্ম বা অ্যাবাকাস থাকতো, যা মূলত একটি পশু মূর্তি বা ক্রাউন্ড অ্যানিম্যালকে ধরে রাখতো। এরপর হলো ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্ট। অশোকের যে শিলালিপি সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু প্রাকৃত ভাষায় লেখা হয়েছে। বেশিরভাগ শিলালিপিতে কিন্তু প্রাকৃত ভাষা ব্যবহার করা হয়েছে। আর উত্তর পশ্চিম অঞ্চলে আরমাইক এবং গ্রিক ভাষাও ব্যবহার করা হয়েছে তার সাম্রাজ্যের উত্তর পশ্চিম অঞ্চলে, কারণ সেখানে আরমাইক আর গ্রিক ভাষাই বেশি চলতো। তার মেন স্ক্রিপ্ট, প্রধান লিপি ছিল প্রধানত ব্রাহ্মী লিপির ব্যবহার করা হয়েছিল এই সময় মেন স্ক্রিপ্ট হিসাবে। আর রিজিয়নাল স্ক্রিপ্ট, আঞ্চলিক লিপি। গান্ধার অঞ্চলে খারষ্টি লিপির ব্যবহার করা হতো। আফগানিস্তানের অঞ্চলে আরামাইক আর গ্রিক লিপি ব্যবহার করা হয়েছিল। আর ওল্ডেস্ট এডিক্ট মানে প্রাচীনতম যে শিলালিপি অশোকের, সেটা হলো আফগানিস্তানের যে কান্দাহার, সেই কান্দাহার থেকে পাওয়া গেছে এই শিলালিপিটি। সেটা হচ্ছে সবথেকে পুরনো শিলালিপি। কান্দাহারে যে শিলালিপিটি পাওয়া গেছে সেটা সবথেকে পুরনো শিলালিপি অশোকের। এবার হচ্ছে ইম্পর্টেন্ট লোকেশন, স্তম্ভের প্রধান অবস্থান, কোথায় কোথায় স্তম্ভগুলো অবস্থিত। মেজর পিলার এডিক্টস, এই স্তম্ভগুলো মেনলি টোপরা, মিরাট, সারনাথ, এলাহাবাদ এবং লওড়িয়া নন্দনগড়ে পাওয়া গেছে। শিফটিং বা হস্তান্তর, ফিরোজ শাহ তুগলক 2টি স্তম্ভ কী করেছে টোপরা থেকে মিরাটে
বা দিল্লিতে স্থানান্তরিত করেছে, মানে টোপরা থেকে তুলে নিয়ে গিয়ে, টোপরা আর মিরাট থেকে তোমার এই স্তম্ভগুলো তুলে নিয়ে গিয়ে দিল্লিতে এসে স্থাপন করেছে। আর ইনস্ক্রিপশান শিলালিপিতে এলাহাবাদ কোসাম রানী শিলালিপি পাওয়া গেছে, বারাবার গুহায় শিলালিপি পাওয়া গেছে এবং সাঁচিতেও গুরুত্বপূর্ণ লিপি পাওয়া গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা পুরো কী করলাম, বুদ্ধিজম জৈনিজম থেকে স্টার্ট করে মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন এবং মৌর্য সাম্রাজ্য অবধি কিন্তু আমরা খুব ভালো করে ডিটেলসে পড়লাম। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।